আলাইকুম। আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষ করে জেএসসি, এসএসসি ও এইচএসসি সহ যে সকল বোর্ড পরীক্ষা রয়েছে সে সকল বোর্ড পরীক্ষায় খাতা ও ওএমআর পূরণ সহ কীভাবে লিখলে প্রত্যাশিত ফলাফল অর্জন করা যায় তা একটু আমি দেখাবো। তার পাশাপাশি আমরা পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে তার নমুনা স্বরূপ আমরা একটা খাতা নিই। তে প্রথমত এসএসসি হোক, জেএসসি হোক অথবা এইচএসসি হোক, খাতার প্যাটার্নটা বা ধরনটা এরকমের থাকবে। তো আমি একটু এটার সিমিলার হিসেবে একটা ফটোকপি খাতা নিচ্ছি। তো খাতা নেওয়ার সর্বপ্রথম আমার কাজটা হচ্ছে কি পরিপূর্ণ খাতাটারে একবার চেক দেওয়া। সেটা কিভাবে দিব? পরিপূর্ণ খাতাটারে চেক করে দেখব যে খাতার মধ্যে কোথাও কাটা ছেঁড়া আছে কিনা বা অস্পষ্টতা আছে কিনা। যদি থাকে তাহলে সেটা চেঞ্জ করে নিব, আর যদি ভালো থাকে তাহলে আমরা খাতাটা সর্বপ্রথম কি করব, চেক করার পরে এইখানে উপরি অংশে যা যা ফর্মালিটিস আছে সেগুলো আমরা পূরণ করব। সর্বপ্রথমে যদি আমরা এসএসসি পরীক্ষা দিই তাহলে এসএসসির এখানে একটা টিক চিহ্ন দিব। যদি এইচএসসি হয় তাহলে এইচএসসির এখানে দিব, অথবা জেএসসি হলে এখানে জেএসসির অপশনটা থাকবে। তো যদি পরীক্ষা আমরা 2025 সালে দিই তাহলে এই জায়গায় আমরা 25 লিখে দিব। তবে এই সংখ্যাগুলো বা ডিজিটগুলো ইংলিশে লিখলে সবচেয়ে বেশি ভালো হয়, তাই আমরা সবাই চেষ্টা করব ইংরেজিতে লেখার জন্য। বাংলা হলেও চেষ্টা করব সংখ্যাগুলো যেন ইংলিশে লেখা হয়। তাহলে পরবর্তী ধাপে কী করব, এখানে আমরা যদি এসএসসি পরীক্ষা দিই তাহলে এসএসসির ঘরটা ফিল আপ করব। এটা খুব ধীরে স্বস্তিতে আস্তে আস্তে করা লাগবে, যেন বৃত্তের বাহির অংশে কোনো অস্পষ্টতা বা দাগ না লাগে। তারপর আমরা ডেমো হিসেবে একটা খাতা থেকে রুল আর রেজিস্ট্রেশন সংগ্রহ করি। যেমন মনে করি যে তোমার রুলটা এটা এবং রেজিস্ট্রেশন নাম্বারটা এটা, তাহলে আমরা এখানে কি লিখব, এখান থেকে 12 65 74। তারপরে একটা একটা করে পর্যায়ক্রমে সেটা কি করব, ফিল আপ করবো। যেমন প্রথমে কি আছে 1, তারপরে ধাপে 2, তারপর 6, 5, তারপর 7 এবং শেষে কত 4। এখানে বৃত্ত ভরাটের ক্ষেত্রে যদি কোনো ভুল হয় সর্বপ্রথমে চেষ্টা করব যেন খাতাটা চেঞ্জ করে দেওয়া হয়। যদি তা না হয় সম্ভব তাহলে কি করব, যদি এই জায়গায় 4 ছিল, যদি আমি এই জায়গায় 4 পূরণ না করে কথার কথা 2 পূরণ করে ফেলি, তাহলে এই জায়গায় আমরা 2টা সংখ্যাই পূরণ করে দিব। যেমন 4 ছিল কিন্তু ভুলে আমি 2 পূরণ করে ফেলছি, তাহলে এই জায়গায় 4-এর ঘরটা আমরা কি করে দিব, পূরণ করে দিব। তবে চেষ্টা করব যেন খাতাটা কি করে দেয়, চেঞ্জ করে দেয়। তারপরে ঠিক একইভাবে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কি করব, 17, 10, 63, 21, 83। তো পর্যায়ক্রমে এটাও আমরা ফিল আপ করবো। 1, তারপর 7, 1, 0, 6, 3, 2, 1, 8, 3। তাহলে আমার প্রথম কাজটা কি, খাতা আমি নেওয়ার পরে পুরো খাতাটা চেক করলাম। তারপর এখান থেকে এসএসসি, এইখানের বৃত্ত এসএসসি এবং রুল আর রেজিস্ট্রেশন ফিল আপ করলাম। এখন যদি আমার বাংলা পরীক্ষা হয় তাহলে বাংলার বিষয় কোড 101, এটা আমি অ্যাডমিট কার্ডে লেখা থাকবে, অ্যাডমিট কার্ড থেকে দেখে পূরণ করব। অন্য পরীক্ষা হলে অন্য পরীক্ষার যে বিষয় কোডটা সেটা আমরা কি করব, ফিল আপ করব। তার পরবর্তী যে ধাপটা সেটা কি, অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা। তো এটা ফিল আপ করার ধাপটা হচ্ছে একেবারে শেষে। আমি যখন খাতা এক্সট্রা নিব সেটা 2টা হইতে পারে, 3টা হইতে পারে, 1টাও হইতে পারে, এমনকি নাও হইতে পারে। তো যদি আমরা এক্সট্রা লুজ নেই তাহলে এই ঘরে ওই যতগুলো লুজ নিব সেটা পূরণ করে দিব। তারপর এইখানে আমরা তারিখটা লিখে দিব। যেমন আজকে হচ্ছে 17 তারিখ 3 মাস 2025। তো এইখানে যিনি হলে শিক্ষক গার্ড দিবে তিনি এখানে স্বাক্ষর করবে। এই স্বাক্ষরটা উনি নিজে এসে করবে, আমরা সেটা জাস্ট চেক করে নিব যে এই খাতার মধ্যে স্বাক্ষরটা করা হলো কি না।
তারপরে ধাপটা কি, খাতাটারে আমরা সুন্দর করে কি করব, ভাঁজ করব। খাতাটারে প্রথমে সোজা করে ধরে সেটারে উল্টিয়ে উল্টা দিকে কি করব, আমরা একটা নির্দিষ্ট পরিমাণ ভাঁজ করব। ভাঁজ করা শেষে এইখানে আমরা হাত রেখে মাঝখানের একটা নির্দিষ্ট পেজে মধ্যে গিয়ে এই ভাঁজ করা অংশটারে আমরা খুলব এবং দুই দিকে কি করব, আমরা খাতাটারে আলাদা করব। এতে করে কি হবে, খাতাটা দেখতে যথেষ্ট স্মুথ হবে এবং লিখতেও আরাম পাওয়া যাবে। তারপর আমরা পর্যায়ক্রমে প্রথম পেজটার মধ্যে আসব। তো এখন স্কেলের যে বিষয়টা সেটা হচ্ছে, আমরা অনেকে বলে এক স্কেল পরিমাণ, তবে আমার মতামতটা হচ্ছে এক স্কেল পরিমাণ না লেখাই উত্তম। একটা নির্দিষ্ট পরিমাপ করে এক স্কেল থেকে অল্প পরিমাণ কম নিয়ে স্কেল করাটা উত্তম। স্কেলের ক্ষেত্রে কাঠ পেন্সিল দিয়ে অর্থাৎ পেন্সিল দিয়ে স্কেল করাটা বেশি ভালো। তো স্কেল করার পরবর্তীতে আমার আর এখানে তেমন কোনো কাজ নেই, আমার এই খাতা আর ওএমআর দুইটা একত্রে দিয়ে দিবে। তো খাতাটা পূরণ করার পর ওএমআরটা আমরা কি করব, পূরণ করব। তো ওএমআরের ডেমোটা এরকম হইতে পারে। তাই আমরা এখানে এসএসসি হলে এসএসসি, এইচএসসি হলে এইচএসসি, তারপর আমরা 2025 সালে হলে 2025 পূরণ করব। তারপরে ধাপটা হচ্ছে এখানে রোল নাম্বার লিখব, একইভাবে বা পর্যায়ক্রমে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখব, বিষয় কোড লিখব। এইখানের যে সেট কোড এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা করার জন্য আমাদের কী করা লাগবে, এটা প্রথমে আমরা ফিল আপ করতে পারবো না, আমাদেরকে যখন প্রশ্ন দেওয়া হবে তখন আমরা সেই প্রশ্নের আলোকে সেট কোডটা ফিল আপ করবো। আর এখানে আমরা কি করে দিব, তারিখটা লিখে দিব। তো সেটের যে বিষয়টা, সেটের জন্য আমরা কি করি, একটা এক্সাম্পল নেই যে প্রশ্নের সেট কেমন হইতে পারে। আমরা সেটা বোঝার জন্য আমরা কিছু প্রশ্ন সংগ্রহ করছি। যেমন এখানে বর্গ সেট আছে, তারপর ক সেট আছে, তারপর খ সেট আছে, তারপর ছোট ক সেট আছে। এই চারটা সেট বোঝার জন্য আমরা একটু উদাহরণ হিসেবে দেখি যে সেটটা মূলত কি। যেমন আমার পরীক্ষার সময় গ সেট, ক সেট, খ সেট, গ সেট যে কোনো সেট পড়তে পারে। তো যদি আমার সেট গ সেট পড়ে তাহলে আমি কি করব, সেট কোডের অংশটা প্রথম অবস্থায় তো আমার প্রশ্ন দিবে না, নির্দিষ্ট সময়ে প্রশ্ন দিবে। প্রশ্ন দেওয়ার পর সাথে সাথে কি করব, বর্গ সেট হলে আমি বর্গ এখানে ফিল আপ করবো। ফিল আপ করে বর্গ নাম্বারের যে বৃত্তটা আছে সেই জায়গায় কী করব, ফিল আপ করবো। এতে করে আমার সেটের যে একটা বয়বৃত্তি ছিল সেটা কেটে যাবে। তবে এটা ফিল আপ করতেই হবে, যদি না করা হয় তাহলে এই ওএমআর এর ফলাফলটা আসবে না, এটার মধ্যে ফেল দেখাবে। কারণ ওএমআরটা স্বয়ংক্রিয় মেশিন বা কম্পিউটারে কী করা হয়, দেখা হয়। তাই সেট কোডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ সহকারে এই সেট কোড ফিল আপ করতে হবে। এখন সেট মূলত কী রকমের হয়, যেমন আমি এক্সাম্পলের জন্য একটা বাংলা প্রথম প্রশ্ন একটু দেখি যে এখানে কী বলা হয়েছে। যেমন আমি ক সেট আর বর্গ সেটের একটা তুলনা করি। যেমন এখানে শোভা কার পায়ের কাছে বসে কাঁদে, এখানে 1 নম্বর প্রশ্ন এটা দিয়ে শুরু। তারপর বর্গ সেটে একটা প্রশ্ন যে বই পড়া প্রবন্ধের আলোকে ডেমোক্রেসি কোনটি বুঝে। তো এক একটা সেটে এক একটা প্রশ্ন থাকবে, কিন্তু এখানে যে 30টা মোট প্রশ্ন, 30টা প্রশ্ন সবারই কী হবে, একই রকম হবে। জাস্ট একজনের 1 নাম্বার, আরেকজনের দেখা গেছে 10 নাম্বার, 15 নাম্বার এরকম হবে। অর্থাৎ প্রশ্নের যে ক্রমান্বয় একটার পর একটার যে তোমার ধরন সেটা একটার সাথে আরেকটার কী করবে না, মিলবে না। তাই একটা দেখে লেখার যে প্রবণতা সেটা বলেও এমসিকিউর জন্য করা যাবে না। যদি সেট কোড মিলে তাহলে হয়তো অল্প পরিমাণ দেখা যাবে, তবে এটা টিচারে ঘাট দেওয়া সাপেক্ষে। তাই মানে এমসিকিউর জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নেওয়া লাগবে, কারণ এমসিকিউতে দেখে লেখার স্কোপটা অনেক কম। কারণ সর্বপ্রথম আমার খাতা আর ওএমআর দেওয়ার পরে আমি খাতা আর ওএমআর কী করলে ফিল আপ করে ফেললে প্রথম কী করা লাগবে, আমার নির্দিষ্ট সময়ের মধ্যে এমসিকিউ সবার আগে দিতে হবে। এমসিকিউ দেওয়ার পর এমসিকিউটা আমার কী করবে, জমা নিয়ে নিবে, তারপর আমার রিটেন লিখতে হবে। তাই এমসিকিউর যে বিষয়টা ওইখানে টিচার কী করবে, আমার খাতা আর এমসিকিউ এই জায়গায় এমসিকিউর এই জায়গায় মারে, আর খাতাতে এই জায়গায় কী করবে, টিচার সাইন করবে, এই যে এরকম। তো এইখানে সাইন করতে গিয়ে আমার যথেষ্ট পরিমাণ সময় শিক্ষক নিয়ে নিবে। তাই এমসিকিউর বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। এমসিকিউতে যে দেখে লেখার প্রবণতা বা প্রথমে দিবে, এর জন্য সময়টা কী হয়ে যায়, অতি দ্রুত শেষ হয়ে যায়। তাই আমরা এই বিষয়টা নজরদারিতে রাখবো। এখন
আমরা প্রশ্নের যে একটা মুখ্য বিষয় সেটা হচ্ছে আমরা প্রশ্নে চাইলেই কি করতে পারবো না, দাগ দিতে পারবো না। সেটা হোক পেন্সিল দিয়ে হোক কলম দিয়ে, কোনোভাবেই দিব না। যদি দিই তাহলে যিনি হলে টিচার আছে গার্ড তারে অবগত করে ফেলবো যে ভুল হয়ে গেছে, আমার এই বিষয়টা একটু দেখবেন। তখন টিচার যেই সিদ্ধান্ত নেয় সেটা মানে গ্রহণ করে নেবেন। কেননা এতে করে যদি হল সুপার বা ম্যাজিস্ট্রেট এই জিনিসটা লক্ষ্য করে প্রশ্নে দাগ দেওয়া আছে, তাহলে ম্যাজিস্ট্রেট যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। তাই এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এখন আসি আমরা একটু দেখি যে কিভাবে আমরা পূরণ করতে পারি। যেমন ওএমআরের বিষয়টা হচ্ছে আমরা যদি এরকম করি যে 2 নম্বরে খ নাম্বারটা হচ্ছে উত্তর, সঠিক উত্তর। তো এখানে যদি আমি ভুলে ছোটো গ দিয়ে ফেলি ভুলে, তারপর কি খ দাগাতে পারবো কি না, একসাথে কি 2টা দাগাইতে পারবো কি না? উত্তর হচ্ছে না, কেননা এইটার মধ্যে কি হয় কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে দেখে, তো তাই এখানে একটার মধ্যে একাধিকবার যদি বৃত্ত ভরাট করা হয় তাহলে সেটা ভুল হিসাবেই গণ্য হবে। তাই এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আসি যে আমরা সৃজনশীল প্রশ্নগুলো কীভাবে লিখব আর কীভাবে লিখলে বেশি মার্ক ক্যারি করতে পারবো। তো আমরা এর ধরন বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল নিই। তো সর্বপ্রথম আমার যে খাতাটা থাকবে, খাতার ভিতরের অংশে একটা আমাদের পার্ট আছে, সেটা ফিল আপ করতে হবে। সেটা হচ্ছে এরকম একটা পার্ট থাকবে যেখানে আমার এক্সট্রা পরীক্ষার বিষয় বাংলা, প্রথম পত্র হলে প্রথম পত্র, বিষয় কোড, তারপর হচ্ছে পরীক্ষার তারিখ লিখতে হবে। তারপর একটা নির্দিষ্ট অংশ থাকবে যেখান থেকে উত্তরপত্র লিখতে হবে। তো আমাদের যে এই অংশটা আছে এখান থেকে উত্তরপত্র না লিখলেও হবে, আমরা নির্দিষ্ট অংশ জুড়ে স্কেল করে তারপর থেকে কি করব, আমরা আমাদের যে প্রশ্ন আছে সেই প্রশ্নের সাপেক্ষে লেখা শুরু করব। যেমন এইখানের যে বিষয়গুলো এইগুলো একটু পূরণ করে দিব আমরা, তাহলে জিনিসটা দেখতে মার্জনীয় মনে হবে। এখন সৃজনশীল লেখার যে প্রসেসটা সেটা কিভাবে করব আমরা, যেমন প্রথম ধাপে বোর্ড পরীক্ষার খাতাটায় এতটুকু পরিমাণই জায়গা থাকবে। তো 1 নং বা আমি যেই নং সৃজনশীলটা পারি সেটার ক নাম্বার আর খ নাম্বার এইটুকু অংশে দেওয়ার চেষ্টা করব। ক আর খতে এলা বোর্ডের না লেখাটাই উত্তম, কারণ এই জিনিসগুলো স্যাররা পড়ে খুব ভালো করে পড়ে যুক্ত কারণ উল্লেখ করে ব্যাখ্যা দিতে পারলে সেটা স্যার যথাপযুক্ত নাম্বার দিয়ে দিবে। তারপর যে ছোটো গ আর বড় গ প্রশ্নের উত্তরগুলো, যেমন এখানে একজন শিক্ষার্থী লিখছে, এখানে তার লেখাগুলো একটু বড় বড় হয়েছে, আবার পাশাপাশি অনেকগুলো লাইন লিখছে। তো এই জায়গায় একটু পর্যাপ্ত লেখা না, বিশেষ করে আমি যারা এসএসসিতে আছে তাদের জন্য এরকম একটা মতামত প্রদর্শন করব যে তোমরা যখন ছোটো গ আর বড় গ প্রশ্নের উত্তরটা লিখবে, তোমরা অবশ্যই চেষ্টা করবে যে একটা পৃষ্ঠার মধ্যে 14টা লাইন যেন হয়, তাহলে এটার মধ্যে দেখতে একটা স্বাচ্ছন্দ্যবোধ মনে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে 14টা লাইন লেখার পর পরবর্তী ধাপে ছোটো পৃষ্ঠার জন্য কতটুকু লিখবে। যেমন এই শিক্ষার্থী এখানে 16টা লাইন লিখছে সম্ভবত, তে আমি বলতেছি 14টা লাইন লিখবা, আর পাশাপাশি এইখানের অর্ধেক পেজ যেন ছোটোর জন্য হয়। এতে করে যে মার্কটা আছে 3, আশা করি সেটা দিয়ে দিবে। তবে প্রশ্নের ধরন বা ভেরিয়েশন আছে কীভাবে লিখবে, যেমন অনেকে এইখানে ছোটো নাম্বার প্রশ্ন না দিয়ে এই অংশটা দেয়, এখানে এরো দিয়ে তারপর এখান থেকে শুরু করে। এটা ভালো, এক এক ধরনের এক এক শিক্ষার্থীর এক এক ধরনের বৈশিষ্ট্য আছে, মানে যে যেভাবে খাতাটারে সুন্দর করে সাজাইয়া লিখতে পারে বা নিজেরে সুন্দর করে খাতাটারে কী করতে পারে, রিপ্রেজেন্ট করতে পারে। তো যাই হোক, তাই আমার ছোটো নাম্বার প্রশ্নের জন্য 1.5 পৃষ্ঠা এনাফ। তবে চেষ্টা করব যে প্রথম যে সাদৃশ্য বা বৈসাদৃশ্য বা যার কথা উল্লেখ করে সেই কথাটা টপিক্যালি সরাসরি বলে দেওয়ার জন্য, ঘুরে পিছিয়ে মানে নিচে বলা হলো, নিচে ব্যাখ্যা করা হলো, এরকম ওয়ার্ডগুলো যেন না লিখি। কারণ শিক্ষক যখন এখানে পড়বে যে তুমি উক্ত চরিত্রের সঠিক মিলটা লিখতে পারছো, তখন অটোমেটিক্যালি এটা পড়ে একটা সাদৃশ্য বুঝে শিক্ষক কী করবে, নাম্বার দিয়ে ফেলবে। তার পরবর্তী ধাপে বড় নাম্বার প্রশ্নের জন্য এই মাঝখানের পেজ থেকে কী করব, লেখা শুরু করব, এবং পরবর্তী ফুল পেজ লেখার পরে যদি মনে হয় যে আমার সময় কোলাবে তাহলে এখানে 2টা লাইন লেখার চেষ্টা করব, আর না হলে এতটুকুতেই আনাম। তবে লেখার ধরনটা যেন স্পষ্ট হয় আর লেখাটা যেন দেখতে মার্জনীয় হয়, কারণ এসএসসি লেভেলের লেখা সন্ধ্যের উপর একটা নাম্বার ক্যারি করে, তাই এই বিষয়টা অতীব জরুরি। পাশাপাশি ইংরেজি লেখার ক্ষেত্রেও মানে লেখার প্রতি গুরুত্ব দেওয়া লাগবে। তাই সর্বোপরি লেখা সুন্দর হওয়া এসএসসির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এইচএসসির ক্ষেত্রে, ইন্টারের ক্ষেত্রে লেখাটা গুরুত্বপূর্ণ না হলেও তারপরেও লেখাটা কী করে ক্যারি করে, যেইগুলাতে সৃজনশীল প্রশ্ন আছে এগুলা বিশেষ করে বাংলা আর কি। তাই আশা করি লেখা সুন্দর করে লিখলে একটা যথাপযুক্ত নাম্বার পাবা। আচ্ছা, আরেকটা বিষয় অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভালো মার্ক ক্যারির জন্য যেটা আমি করতাম,
উম, প্রশ্নটা সবাই তো লেখে কীরকম, টিচার যখন খাতা দেখে সেখানে যেন ভেরিয়েশন থাকে, মানে আমার খাতাটাকে যেন আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারে এমন কোনো তথ্য লেখা। বিশেষ করে প্রশ্নের ধরনটারে এমনভাবে সাজায় লেখা যেন এটা দেখতে মার্জনীয় মনে হয়। আবার ক নাম্বার, খ নাম্বার এগুলোর এরকমভাবে ব্যাখ্যা দেওয়া যেন অবশ্যই দুই একটা কথা হলেও আমি কি করতে পারি, এক্সট্রা তুলে ধরতে পারি। আর ক নাম্বার আর খ নাম্বার প্রশ্নের উত্তরটা দেওয়ার ক্ষেত্রে যে বিষয়টা খেয়াল রাখা লাগবে, স্পেসিফিক ওয়ার্ড, যেমন ওই প্রশ্নটা কি ইন্ডিকেট করছে সেটা সরাসরি বলে দাও। এতে করে শিক্ষক মানে যত নাম্বার আছে সেটা অবশ্যই দিয়ে দিবেন আর কি। আলাদা বিস্তারিত বানায় না লেখা। পাঠ্যপুস্তকের আলোকে যে খ নাম্বার প্রশ্নটা আসবে সেটা ওইভাবেই কি করা, উত্তর দেওয়া। আচ্ছা, যাই হোক, একবারে লাস্ট যখন আমরা কি করব, আমাদের সৃজনশীল ফিল আপ করবো, সৃজনশীল লেখা শেষ করবো আর কি, তাহলে আমাদের পরবর্তী যে শেষ কাজটা আছে সেটা হচ্ছে মেইন পেজের পরে আমরা কতগুলো এক্সট্রা কি নিছি, খাতা নিছি। যেমন এখানে একটা দুইটা, তো এই দুইটা খাতা আমার এখানে কি করতে হবে, অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা এই জায়গায় 02 লিখে সেটারে কি করে দিতে হবে, ভরাট করে দিতে হবে। যদি এমন হয় যে আমি একটাও নিছি না, সেই জায়গায় না লিখলেও হবে, তবে এক বা একের অধিক যদি আমি কি করি, পেপার নেই এক্সট্রা, তাহলে সেটা এখানে লিখে দেব। একবারে শেষের ধাপে যখন আমার 15 মিনিট থাকবে, তখন সেই সময় আমার একজন লোক আসবে যিনি কী করবে, খাতাটা সেলাই করবে। তো সেলাইয়ের ক্ষেত্রে আমার এই ছোটো ছিদ্রটা করে দিয়ে যাবে আর এই সুতাটা দিয়ে যাবে। আমার সেটাকে কী করা লাগবে, প্রবেশ করে খুব ভালোভাবে কী করতে হবে, গিরো দিতে হবে। চেষ্টা করব যেন 2টা বা 3টা গিরো দেওয়া যায়। গুলো কী করব না, মানে নর্মাল গিরো দিব না, যেন খাতাটা নড়ে যায় বা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আশা করি সকলের উপকার হয়েছে। তারপরেও যদি কোনো বিষয় মিসিং থাকে তাহলে আমার কমেন্টে জানালে আমি সেই বিষয়টা আলোকপাত করে দিব। ধন্যবাদ সকলকে।